সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসটা তোমাদের হচ্ছে স্যাট পোরশন। দেখো, তোমাদের ম্যাথ পোরশনের আমি ক্লাস করিয়েছি, ম্যাথামেটিক্স করিয়েছি, এখন হচ্ছে স্যাট পোরশন করাচ্ছি। তোমাদের সবগুলো মিলিয়েই অল্টারনেট ভাবে হতে থাকবে। দেখো, তোমাদের যারা যারা ধরো অঙ্ক যাদের কাছে কঠিন লাগে, ঠিক আছে, কিছু কিছু স্টুডেন্ট থাকে তাদের কাছে অঙ্ক পোরশনটা অনেক বেশি টাফ লাগে, ঠিক আছে। আমি এভারেজ স্টুডেন্টদের কথা বলছি, যারা খুব ভালো তাদের তো আলাদা ব্যাপার। কিন্তু এভারেজ স্টুডেন্ট যারা রয়েছে, তোমরা হয়তো ম্যাথ পোর্শনটা তোমাদের কঠিন লাগছে, অবশ্যই সেগুলো প্র্যাকটিস করতে হবে। কিন্তু তোমাদের এখানে কিন্তু একটা সুবর্ণ সুযোগ, সেটা কি, তোমরা স্যাট পোর্শনটাকে যদি ভালো করে রেডি করো এবং স্যাট পোর্শনে যদি অসাধারণ একটা নাম্বার তুলতে পারো, তাহলে কিন্তু তোমাদের ম্যাটে তুলনামূলকভাবে কিছুটা কম হলেও কিন্তু তোমরা কিন্তু স্কলারশিপটা পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য যাদের ম্যাথামেটিক্স উইক রয়েছে বা ম্যাথ পোর্শনটা করতে একটু লেন্দি টাইম, মানে বেশি টাইম লাগে, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ যে স্যাট পোর্শনটা তোমরা ভালো করে কভার করে পরীক্ষায় পাশ করতে পারবে। আর তাছাড়া সবাইকে ভালো করে পড়তে হবে, পুরো পোর্শনটাই স্যাট ম্যাথ ম্যাথামেটিক্স সমস্ত পোর্শনটাই ভালো করে পড়লে তবেই তোমরা স্কলারশিপটা পেতে পারো, ঠিক আছে। চলো আমরা আজকের ভিডিওটা শুরু করছি। তোমাদের এটা হচ্ছে প্রথম ভিডিও, তো মানে স্যাট পোর্শনের এই বছরের জন্য। তো দেখো, তোমাদের এই যে চ্যাপ্টারটা আছে আমি করাচ্ছি, সেটা হচ্ছে বল এবং চাপ। তোমরা জানো তোমাদের ক্লাস 8 এর ফার্স্ট চ্যাপ্টারটি বল এবং চাপ রয়েছে, এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন, কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন আছে। তোমাদের বলে দিই, এখানে কিন্তু এমন কিছু প্রশ্ন আছে যেগুলো ধরো কি বলে, ধরো সেখানে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, অর্থাৎ তোমাকে সেখান থেকে অঙ্ক করতে হতে পারে, অঙ্ক করতে হবে, ঠিক আছে। সেই অঙ্কগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দেবো, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক আসে, তোমরা দেখতে পাবে একটু পরেই। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম দেখো কোয়েশ্চেন, প্রথম যে প্রশ্নটা তোমাদের দিয়েছে, বলছে যে বল এবং গতি বিষয়ে তিনটি সূত্র স্থির করেছেন কে। তো বল এবং গতি বিষয়ে একেবারে তোমাদের ফার্স্ট পেজে রয়েছে যে কে বল এবং গতি সম্পর্কে তিনটি সূত্র দিয়েছেন, তিনি হলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। তার তিনটে গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র, ঠিক আছে। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়। দেখো, আমরা এক একটা কোশ্চেন তো করব, তার সাথে অ্যাডিশনাল যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা কভার করে নেব। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি বলে নিই। প্রথম গতিসূত্র থেকে প্রথমত আমরা বলের সংজ্ঞা জানতে পারি, বল কাকে বলে এই সম্পর্কে আমরা ধারণা করতে পারি, এবং পদার্থের জাড্য সম্পর্কে আমরা ধারণা করতে পারি, পদার্থের জাড্য, ঠিক আছে। এই দুটো বিষয় সম্পর্কে আমরা জানতে পারি প্রথম গতিসূত্র থেকে। এবং তার সাথে তোমাদের বলে নিই, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ জানতে পারি, বলের পরিমাপ, ঠিক আছে। বল যে পরিমাপ করব আমরা, অর্থাৎ এফ সমান যে এম এ যে সূত্রটা রয়েছে, বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, এটা আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে জানতে পারবো, ঠিক আছে। বলের পরিমাপটা কিন্তু আমরা প্রথম গতিসূত্র থেকে জানতে পারবো না, বলের সংজ্ঞাটা শুধুমাত্র আমরা প্রথম গতিসূত্র থেকে জানতে পারবো। আর যদি বলে বলের পরিমাপ, তাহলে হয়ে যাবে সেটা দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারবো। এবার দেখো, এখানে বলছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়। বলের সংজ্ঞা, অবশ্যই বলের সংজ্ঞা বলেছি তোমাদের অলরেডি। আর বলের পরিমাপের সমীকরণ, এটা আমরা কোথা থেকে জানতে পারবো, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা জানতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা কমেন্ট করতে পারো যে চাপ, এখানে যে চাপ বলেছে, চাপ সমান ড্যাশ বাই ড্যাশ, ঠিক আছে। চাপ সমান কি বাই কি হয়, তোমরা এটা কমেন্ট করবে, এবং এর ইউনিট কি হয়, চাপের একক কি হয়, সেটাও তোমরা কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 3, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল কি হয়। দেখো, নিউটনের যে তৃতীয় যে গতিসূত্রটা রয়েছে, তৃতীয় গতিসূত্রে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, সমান এবং তার সাথে বিপরীতমুখী বলেছে। অর্থাৎ আমি যদি কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করি, তাহলে তার পরিবর্তে ওই বস্তুটাও আমার উপরে সমপরিমাণ বল, অর্থাৎ এফ বলই প্রয়োগ করবে, কিন্তু বিপরীতমুখী। অর্থাৎ এটা যদি প্লাস হয়, এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। কিন্তু দুটোর মান সমান, কিন্তু এটা যদি প্লাস হয়, এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এদের অভিমুখ দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে সমান এবং বিপরীতমুখী ক্রিয়া করে, সমান এবং বিপরীতমুখী, মনে রাখবে এটা। নেক্সট দেখো, বল, বল বস্তুর ভর এবং বলের প্রভাবে উৎপন্ন ত্বরণের মধ্যে সম্পর্ক কি।
খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, এই সূত্রের সাহায্যে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে অনেক অঙ্ক করতে হবে। তো দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা যে বললাম যে বলের পরিমাপ সম্পর্কে জানি, সেই বলের পরিমাপ অর্থাৎ এফ সমান কি হয়, এফ সমান হয় এম এ। তাহলে এফ সমান অর্থাৎ বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, বল সমান কি হয়, বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, তাহলে বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তো এটাই হচ্ছে আমাদের নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, সেখান থেকে আমরা যে বলের পরিমাপ করতে পারি সেটা। তাহলে আমাদের ফর্মুলাটা কি হচ্ছে যে এফ সমান এম ইন্টু এ, বল সমান ভর ইন্টু ত্বরণ। নেক্সট দেখো, বল পরিমাপের সমীকরণ পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? তাহলে আমি তোমাদের বলে দিয়েছি যে বল পরিমাপের সমীকরণটা কি, এফ সমান হচ্ছে এম এ। এটা হচ্ছে বল পরিমাপের সমীকরণ। তাহলে এফ সমান এম এ কোন গতিসূত্র থেকে আমরা জানতে পারি? অবশ্যই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারি। নেক্সট দেখো, বলছে যে স্প্রিং এর উপর কোনো ভর না ঝোলালে স্প্রিং এর নিম্নমুখী বল কত হবে? ধরো তুমি একটা এরকম স্প্রিং কে ঝোলালে, ঠিক আছে, মানে এখানে ধরো তুমি কোনো ওয়েট চাপালে না, এই যে আমি ওয়েটটা চাপালাম, এখানে ধরো তুমি কোনো ওয়েট চাপালে না, যদি ওয়েট যদি না চাপিয়ে তুমি যদি স্প্রিংটাকে এভাবে রেখে দাও, এভাবে যদি রেখে দাও, তাহলে স্প্রিং এর উপর বলছে কোনো ভর না ঝোলালে, আমি যদি কোনো ওয়েট না ঝোলাই, তাহলে স্প্রিং এর নিম্নমুখী বল শূন্য হবে 1 কেজি, 9.8 নিউটন নাকি 98 নিউটন হবে? দেখো, প্রথমত স্প্রিং এর ওপর যেহেতু কোনো রকম ভর ওয়েট ঝোলাচ্ছে না, তাহলে কিন্তু এর উপরে কোনো রকম নিম্নমুখী বল প্রযুক্ত হবে না। ঠিক আছে, অর্থাৎ নিম্নমুখী বল কি হবে, শূন্য হয়ে যাবে। কিন্তু তোমাদের বলে নি, এই যে স্প্রিং এর যে নিজস্ব একটা তো ওয়েট আছে, সেই ওয়েটটা কিন্তু নিচের দিকে নিম্নমুখী বল হিসেবে ক্রিয়া করবে, তাই না? স্প্রিং এর যে নিজস্ব যে ওয়েটটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে ক্রিয়া করবে, ঠিক আছে, কিন্তু আমাদের তো সেটা অপশন নেই। আর এটা খুবই নগণ্য হয়, স্প্রিং এর যে নিজের দিকে যে বলটা ক্রিয়া করবে সেটা খুবই নগণ্য হয়, তার জন্য সেটা নেগলিজিবল। এর জন্য অ্যান্সার হয়ে যাবে 0। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমাদের ভালো করে সলভ করতে হবে, কারণ এই রিলেটেড তোমরা আরো কোশ্চেন পাবে, ঠিক আছে, আরো কোশ্চেন পাবে, এবং ভালো করে একবার শিখে নাও, দেখবে আর ভুলবে না। একটি বস্তুর ভর বলে দিয়েছে কত, 400 গ্রাম। ভর, ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম সমান হচ্ছে তোমার 400 গ্রাম। কোন স্থানের জি, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুটির ওজন কত হবে, মানে ডব্লিউ সমান কত হবে? ঠিক আছে, ডব্লিউ সমান কত হবে, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, কারণ দেখো অঙ্কটা মানে তোমাদের যে ইউনিটে তোমরা সবচেয়ে বেশি গন্ডগোল করো, এককগুলোতে। আমরা জানি ডব্লিউ সমান হচ্ছে এমজি, ডব্লিউ সমান আমরা জানি এমজি, ডব্লিউ মানে কি, এই যে ওজন, ডব্লিউ সমান হচ্ছে ওজন, ওজন সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, মনে রাখবে। আবার আমরা কি শিখেছি যে বল সমানও তো ভর ইন্টু ত্বরণ, বল সমান কি শিখেছি, ভর ইন্টু ত্বরণ। এক শিখেছি আমরা বল সমান ভর ইন্টু ত্বরণ, আবার ওজন সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এখানের ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, কোন একটা বস্তুকে যদি আমরা মানে তার যে ওয়েটটা সেটা হচ্ছে এমজি হয়ে যায়। তার মানে কি, এই যে বলের একক আর এই যে ওজনের একক দুটোই সেম হয়। বলের একক কি হয়, নিউটন, আবার ওজনের এককও তুমি যদি দেখো, ওজনের এককও হয় নিউটন। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে এসআই পদ্ধতিতে আমরা আলোচনা করছি। ধরো ওজন যেটা বা বল যেটা সেটা যদি নিউটন হয়, তাহলে মিটারটা কিসে আসবে তখন, মিটারটা তখন আসবে কেজিতে, এবং এই যে ত্বরণ আছে বা অভিকর্ষজ ত্বরণ আছে সেটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই পদ্ধতিতে ওজন বা বলের একক হচ্ছে নিউটন, ভরের একক হচ্ছে কেজি, আর গ্রামের অর্থাৎ ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 1 নিউটন মানেই হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভালো করে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা তোমরা নোট করে রাখো এক জায়গায়, এই জিনিস তিনটে নোট করে রাখো সবাই। ঠিক আছে, এবার দেখো তোমাদের আরো একটা জিনিস বলে দিই, এই যে ডব্লিউ সমান আমরা বলছি এমজি,
এখানে এটা তো আমরা এসআই পদ্ধতিতে বলছি, এবার যদি আমাদের সিজিএস পদ্ধতিতে হয় তাহলে কি হবে? সিজিএস পদ্ধতিতে যে বলের একক বা ওজনের একক সেটা হয়ে যাবে ডাইন। কি হবে? ডাইন হয়ে যাবে। এবং সিজিএস পদ্ধতিতে তোমরা বলো ভরের একক কি? অবশ্যই গ্রাম। আর ত্বরণের একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে এক ডাইন মানেই হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে সিজিএস ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস ইউনিট, যে এক ডাইন সমান হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই জিনিসটা জানলে তোমাদের অঙ্কে আর কোনো অসুবিধা হবে না। দেখো এবার, তাহলে এসআই তে বললাম 1 নিউটন আর সিজিএস এ বললাম 1 ডাইন। আচ্ছা, এখানে আমাদের কি বলেছে? বস্তুর ভর এম এর মান দেওয়া আছে, অভিকর্ষজ ত্বরণ জি এর মান দেওয়া আছে। তাহলে বস্তুর ওজন বের করতে বলেছে। আমরা জানি ওজন সমান কি হয়? ওজন সমান ভর ইনটু ত্বরণ। অর্থাৎ কি ডব্লিউ সমান হচ্ছে এমজি, তাই তো? ডব্লিউ সমান কি? এমজি। ওজন সমান হবে ভর ইনটু ত্বরণ। তাহলে এখানে ভর আছে, আবার এখানে ত্বরণ আছে। সমস্যাটা কি? এটা দেখো গ্রামে আছে, এটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। আর আমাদের অ্যান্সার গুলো কিসে আছে? ওজনের যে অপশন গুলো সবগুলো দেখো নিউটনে আছে। নিউটন মানে কি? এসআই তে আছে। তাহলে এসআই তে যেহেতু রয়েছে, তার মানে আমাদের এগুলো সবগুলো এসআই তেই নিতে হবে। ঠিক আছে, আমাদের ওজনটা আমাদের এসআই তে বের করতে বলছে, নিউটনে বের করতে বলেছে। তাহলে নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ তোমার যে ভরটা রয়েছে সেটাকে তোমাকে কেজিতে নিতে হবে। ঠিক আছে, কিসে নিতে হবে? নিউটনের ক্ষেত্রে কেজিতে নিতে হবে। তাহলে 400 গ্রামকে যদি আমরা কেজিতে নিতে চাই, তাহলে 400কে আমরা কত দিয়ে ভাগ করে দেবো? 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে হয়ে গেল এটা কি? গ্রাম থেকে এটা কেজি হয়ে গেল। আর জি এর মান দেখো মিটার পার সেকেন্ড স্কয়ার রয়েছে, এখানে মিটার পার সেকেন্ড স্কয়ারই আসার কথা। অসুবিধা নেই, ওটাই বসিয়ে দেবো 9.8। দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা, এবার দেখো এই দশমিকটাও তুলতে গেলে নিচে 10 লাগবে, 10 10 এর নিচে 100 হয়ে গেল। 4 এর সাথে 98 আমরা গুণ করে দিই। 4 8 32 এর 2 হাতে আছে 3, 4 নং 36, 37 38 39, 39। যেহেতু দুটো শূন্য আছে, দু ঘর আগে দশমিক, তার মানে হবে 3.92। ঠিক আছে, 3.92 নিউটন হয়ে যাবে। তাহলে আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে 3.92 নিউটন। ঠিক আছে, 3.92 নিউটন। আশা করি তোমাদের বোঝাতে পারলাম আমি। চলো আমরা আরো এরপরে করব। এবার বলছে কি বল পরিমাপ করা হয়। বল যে রয়েছে, বল বা ওজন, বল তোমাদের বলেছে বলের একক কি? নিউটন হয়, আবার ওজনের এককও নিউটন হয়। আবার বল সমান ভর ইনটু ত্বরণ, ওজন সমান ও ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। তাহলে বল পরিমাপ করা হয় কিসের সাহায্যে? তুলা যন্ত্রের সাহায্যে, ব্যারোমিটারের সাহায্যে, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, নাকি থার্মোমিটারের সাহায্যে? অ্যান্সার কি হবে? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বল বা ওজন পরিমাপ করা হয়। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বল বা ওজন তৈরি করা হয়। তাহলে তুলা যন্ত্রের সাহায্যে বা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা কি পরিমাপ করি? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর পরিমাপ করি। দেখো, ভর একটা জিনিস, ভার একটা জিনিস। ভর আলাদা আর ভার বা ওজন আলাদা। ওজনকেই বলা হচ্ছে ভার, যেটা ওজন সেটাই ভার, কিন্তু ভর কিন্তু আলাদা। ভর কাকে বলে? কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে সেটাই হচ্ছে বস্তুটার ভর। আর ওজন কাকে বলবো? যে বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে, নিজের কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে, সেটাকে আমরা বলি ওজন। ঠিক আছে, এবার দেখো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি পরিমাপ করি? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। বায়ুর চাপ। ঠিক আছে, বায়ুর চাপ পরিমাপ করা হয়। থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? থার্মোমিটারের সাহায্যে আমরা পরিমাপ করি তাপমাত্রা। ঠিক আছে, আমরা তাপমাত্রা পরিমাপ করি, টেম্পারেচার পরিমাপ করি থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। চলো নেক্সট। বলছে যে কোয়েশ্চেন নাম্বার 9, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে ক্রিয়া করে? ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির মধ্যে আনতভাবে ক্রিয়া করে, সমান্তরালভাবে ক্রিয়া করে, অবিলম্বভাবে ক্রিয়া করে, নাকি যে কোনো অভিমুখে ক্রিয়া করে? মনে রাখবে, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা। ঘর্ষণ বল মানে কি? ধরো আমি এই হাতের সাথে এই হাতটা ঘষছি,
তাহলে এই হাতের সাথে যদি আমরা হাতটা ঘষি তাহলে এই দুটো হাতের যে মানে দুটো হাতের যে মিটিং পয়েন্টটা সেখানে কিন্তু ঘর্ষণ বল তৈরি হচ্ছে, এবং সেই ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তলের সাথে কিভাবে ক্রিয়া করে, সমান্তরাল ভাবে ক্রিয়া করে। ঠিক আছে, সমান্তরাল ভাবে ক্রিয়া করে। পরের প্রশ্ন দেখো, আরেকটা অঙ্ক চলে আসছে আমাদের। ঠিক আছে, কোনো জায়গায় একটি বস্তুর ভর হচ্ছে 1.962 নিউটন। ভালো করে আমাদের কিন্তু বুঝতে হবে অঙ্কগুলো। এবং ওই স্থানে জি এর মান অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের মান 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বস্তুটির ভর কত হবে? ভর বের করতে বলছে। তো আমরা জানি যে ওজন সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ ডব্লিউ সমান হচ্ছে এমজি। ডব্লিউ সমান কি? এমজি। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ইউনিটটা, এককটা। দেখো বস্তুর ভর কত হবে অর্থাৎ এম এর মান বের করতে বলেছে, এবং অপশনগুলো কি আছে? সবগুলো আছে গ্রামে। আচ্ছা, যদি গ্রামে থাকে তাহলে এটা কি সিজিএস পদ্ধতি না এসআই পদ্ধতি? অবশ্যই এটা সিজিএস পদ্ধতি, তাই না? ভরের একক গ্রাম কখন হয়? সিজিএস পদ্ধতিতে। আর এসআইতে তো আমাদের কেজি হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে আমাদের সবকিছু কনভার্ট করে নিতে হবে। তাহলে ওজনটা কত আছে দেখো, ওজন রয়েছে 1.962 নিউটন। কিন্তু আমরা কি জানি সিজিএস পদ্ধতিতে ওজনের একক কি? ডাইন, তাই না? ওজনের একক কি? ডাইন না? তাহলে আমাদের নিউটনটাকে ডাইনে প্রকাশ করতে হবে। এবার দেখো এই নিউটন কাকু আর হচ্ছে ডাইন কাকু, এদের মধ্যে একটা রিলেশন আছে। কি? নিউটন আর ডাইনের মধ্যে রিলেশন কি? 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। লিখে রাখো এটা, 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে ওই যে 1.962 নিউটন মানে কত ডাইন হবে, তার মানে কি হবে 1.962 এর সাথে আমাকে 10⁵ গুণ করে দিতে হবে, তাহলে ডাইনে চলে আসবে। অর্থাৎ 1.962 ইন্টু কি হবে 10⁵, এটা আমরা ডাইনে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে আমরা কনভার্ট করে নিলাম। সমান হচ্ছে এম। এম এম মানে কত বের করতে হবে, বস্তুর ভরটা আমাকে বের করতে হবে। আর ত্বরণটা দেখো এটা কি ইউনিটে আছে, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি? তার মানে সেটা অবশ্যই সিজিএস এ রয়েছে, তাই না? সেটা অলরেডি সিজিএস এ আছে, সেটাকে সিজিএস এ আবার নেওয়ার কিছু নেই। তাহলে 981 আমরা ডাইরেক্ট এখানে লিখে দেব। হলো? এবার দেখো এখানে আমাদের এম এর মান বের করতে হবে। তাহলে এম সমান কি হবে? এম সমান আমি যদি বলি এম সমান কি হবে, এটা বাই 981। 981টা নিচে চলে আসবে আর উপরে থাকবে 1.962 ইন্টু 10⁵। ওকে, এবার দেখো এখানে দশমিকের পরে 3 ঘর আছে, তার মানে কি আমরা হাজার নিচে লিখে দেবো। এটার পরিবর্তে আমরা লিখতে পারি 10 কিউব লিখে দিলাম। ঠিক আছে, এখানে যেহেতু দশমিক আছে তো এই দশমিকটা তুলতে গেলে একের পরে 3টে শূন্য দিতে হবে, তার মানে 10 কিউব। 10 কিউব লিখে দিলাম, এটা উঠে গেল। এটার সাথে এটা কি হয়, 2 বার দাও, দেখো 2 একে 2, 8 দুগুণে 16 হচ্ছে 7 9 দুগুণে 18 19, তার মানে কত? 2 বার যাচ্ছে, 2 বার যাচ্ছে। তাহলে 2 2 গুণ এখানে দেখো 10⁵ আছে আর 3 আছে, কাটাকুটি করে দাও তাহলে 10 স্কোয়ার হয়ে যাবে, তার মানে 200 গ্রাম। ওকে, অপশন সি হবে সঠিক অ্যান্সার, 200 গ্রাম। দেখো আমি আশা করি তোমাদের যারা এটা মনোযোগ সহকারে শুনেছো তাদের এইটার সমস্যাই হবে না। তোমাদের যে কোনো ইউনিট যে রকম ভাবে দিক না কেন, সিজিএস এসআই যাই দিক না কেন। চলো, এসআই পদ্ধতিতে বলের পরম একক কি হবে বলো? বলের একক কি হবে? বলের একক হচ্ছে নিউটন, তাই না? তাহলে এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, পরম এককও নিউটনই হবে। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে যে স্পর্শতল দুটির ক্ষেত্রফল বৃদ্ধি করলে ঘর্ষণ বল কি হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলছে? স্পর্শতল দুটির ক্ষেত্রফল বৃদ্ধি করলে, আমি বলছি ধরো এই দুটো স্পর্শতল মানে এটা আর এটা এরকম করে ধরো ফ্রিকশন, এদের মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করছে। এখন এই এরিয়াটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় এবং এটাকেও যদি বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, অর্থাৎ কি ঘর্ষণ বলছে স্পর্শতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি করা হয় তাহলে ঘর্ষণ বলটা কি হবে? কি বাড়বে, কমবে না একই থাকবে? এটা মাথায় রাখবে, এটা হবে একই থাকবে। ঠিক আছে, না বাড়বে না কমবে, একই থেকে যাবে। ঘর্ষণ বলের এই যে ঘর্ষণ
মানে স্পর্শতল দুটির ক্ষেত্রফল বৃদ্ধি করলে ঘর্ষণ বল একই থাকবে। তাহলে ঘর্ষণ যে বলটা রয়েছে সেটা কিসের উপর ডিপেন্ড করে? ঘর্ষণ বলটা যে রয়েছে সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা প্রথমত প্রথমত যে মানে যে তলটা আছে তলের মসৃণতা, সেই তলটা কি কতটা মসৃণ বা কতটা এবড়ো খেবড়ো, প্রথমত সেটার উপর নির্ভর করে। অর্থাৎ আমরা বলতে পারি যে তলের প্রকৃতি, তলের কি প্রকৃতির উপর ডিপেন্ড করে যে তলটা কেমন, ঠিক আছে। আর দ্বিতীয়ত আমি যে ওয়েটটা চাপাচ্ছি, যে বস্তুটা রাখছি তার ভর, তার কি ভর, সেটা 5 কেজি 10 কেজি 15 কেজি না 100 কেজি, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে ওই যে ঘর্ষণ বলটা। তাহলে তলের প্রকৃতি, তলটা কেমন, এবড়ো খেবড়ো নাকি সোজা সোজা সাপটা না এবড়ো খেবড়ো, এটার উপর ডিপেন্ড করবে। আর দ্বিতীয়ত বস্তুটার যে মানে যে বস্তুটার চাপানো হচ্ছে সেটার ভরের উপর কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে। কখনো সেটার স্পর্শতল বা স্পর্শতল কতটুকু রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে না। চলো আরেকটা অঙ্ক কিন্তু চলে আসলো, দেখো কোনো জায়গায় 6 কিলোগ্রাম বস্তুর ভর বা ওজন, বলছে যে ওজন, এটা অ্যাকচুয়াল ওজনই আর কি, 58.68 নিউটন বলে দিয়েছে। কোনো জায়গার 6 কিলোগ্রাম বস্তুর ভর, তাহলে 6 কিলোগ্রাম মানে কি বস্তুর ভর, অর্থাৎ এম, এম হচ্ছে 6 কেজি। আচ্ছা, এটা বস্তুর ভর বলে দিয়েছে। এবং ওজন হচ্ছে সেটা হচ্ছে কত, ওজন মানে কি বলেছি, ওয়েট, ডব্লু, সেটা কত 58.68 নিউটন। ওকে, 58.68 নিউটন। তাহলে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ কত হবে, জি এর মান কত হবে, জিজ্ঞাসা চিহ্ন। অপশনগুলো দেখি আমরা, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। সিজিএস না এসআই বলো, এটা কি সিজিএস পদ্ধতি না এসআই পদ্ধতি? অবশ্যই এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতি ইউনিট কি হবে, সিজিএস পদ্ধতি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে সিজিএস। আর এসআই তো হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এবার দেখো মিটার পার যদি সেকেন্ড স্কয়ার অর্থাৎ এসআই তে যদি হয়, বাকি দুটো আমাদের এসআই পদ্ধতি লাগবে, বাকি দুটো আমাদের এসআই পদ্ধতি থাকতে হবে। এবার দেখো নিউটন কিসের একক এসআই পদ্ধতিতে, আবার কেজিটা কি এসআই পদ্ধতিতে, খুব ভালো জিনিস। তাহলে এখানে কিন্তু আমাদের আর চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, কারণ আমাদের সবগুলো এসআই পদ্ধতিতে আমরা পেয়ে যাচ্ছি, আমাদের সিজিএস আর কনভার্ট করার দরকার নেই। আমরা জানি যে ডব্লিউ সমান হচ্ছে এমজি, জি কাকু ছোট হয়ে গেল কেন এত, এমজি, ঠিক আছে, ডব্লিউ সমান কি এমজি। এবার আমাদের ডব্লিউ কত 58.68 সমান এম কত 6 কেজি ইন্টু জি কত জানি না, বের করতে হবে, তাই তো। তাহলে এবার জি এর মান যদি আমরা বের করতে চাই, জি সমান কি হবে, জি সমান হয়ে যাবে 58.68 বাই 6, কাটাকুটি করে দাও, 6 দিয়ে এটাকে কাটাকুটি করে দাও, 6 দিয়ে কাটলে কত হবে, 6 নং 54, 6 নং কত হচ্ছে 54, আমি একটু তোমাদের দেখিয়ে দিই, যদিও বা মুখে মুখেই কাটাকুটি করা যায়, তবুও যদি তোমরা বুঝতে না পারো, 6 নং কত 54, তো তাহলে 4, এখানে 4 তো নামালে, দশমিক যখনই এখানে থাকবে সঙ্গে সঙ্গে আমাদের দশমিকটা কিন্তু এখানে কনভার্ট হয়ে যাবে, ওখানে চলে যাবে। এবার 6 46 হয়ে গেল, তাহলে 6 নং 6 8 48, 6 7 কত 42, 7 বাদ দাও, 6 7 42, 4 0, ঠিক আছে, শূন্য কত, এটা 8টা নামবে 48, তাহলে 6 8 কত 48, তাহলে 9 পয়েন্ট কত হচ্ছে 9.78, 9.78 অ্যান্সার কি হবে 9.78, মানে হচ্ছে অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তার কি হবে সেটা। 1 কেজি ভরের কোনো বস্তুকে, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার মান কত হবে, নিউটন বা 1 নিউটন, 5 নিউটন, 9.59 নাকি 9.89। দেখো অভিকর্ষ ত্বরণের মান কত বলো তো, 9.8, তাহলে 9.8 নিউটন হয়ে যাবে, ঠিক আছে। 1 কেজি ভরের কোনো বস্তুকে যদি আমরা পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হয়ে যাবে 9.8 নিউটন। ওকে, নেক্সট দেখুন,
তোমাদের একটা কথা বলে নিই প্রথমে, ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই একটা করে তোমরা লাইক করে দাও, অবশ্যই একটা করে লাইক করে দাও। তোমাদের এত সুন্দর ক্লাস তোমরা ইউটিউবে পাচ্ছ, ঠিক আছে, অবশ্যই তোমাদের লাইক করা উচিত। আচ্ছা, দ্বিতীয়ত একটু একটু তোমরা শেয়ার করে দেবে ভিডিওটা, ঠিক আছে, আশা করি যারা যারা করো তারা তো করোই। আচ্ছা, অন্যদেরকেও সুযোগ করে দেবে দেখার জন্য। নেক্সট দেখো, বলছে দুটি তলের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হবে স্থিতকর্ষণ বলের সর্বোচ্চ মানও তত কি হবে। দেখো, এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু যথেষ্ট টাইম লাগে এবং সেগুলো সেট আপ করতে হয়, ঠিক আছে। আমি আমি দেখে মানে ইউটিউবে যারা যারা এই ধরনের ভিডিওগুলো বানায় তারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে। যতদিন না তুমি এই জায়গাটা আসছো ততদিন তুমি এটা বুঝতে পারবে না, ঠিক আছে, যথেষ্ট পরিশ্রম করে এগুলো কিন্তু তৈরি করতে হয়। আচ্ছা, দুটি তলের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হবে স্থিতকর্ষণ বলের সর্বোচ্চ মানও তত কি হবে। ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হবে না, স্থিতকর্ষণ বলের মানও তত বাড়তে থাকবে, বেশি হবে, এটা হবে অপশন এ। তো তোমাদের আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, 15টা কোশ্চেন আমরা করলাম এবং 15টা কোশ্চেনের মধ্যে দারুণ দারুণ কোশ্চেন পেয়েছি, ঠিক আছে। এখানে আমরা যে অঙ্কগুলো ছিল 3টে অঙ্ক তোমরা পেয়েছো এবং সেগুলো আমরা কিন্তু একদম সুন্দর করে বুঝে বুঝে পড়েছি, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক পোর্শনগুলো যদি থেকে থাকে সেগুলো তোমাদের খুব ভালো করে আমি বুঝিয়ে দেবো এবং পুরো চ্যাপ্টারটাই খুব সুন্দর করে তোমাদের কিন্তু কমপ্লিট করাবো। তো চলো, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।